নমস্কার বন্ধুরা, শুরু করছি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট অনুষ্ঠান এবং আপনারা সকলেই জানেন যে এই সময় এই অনুষ্ঠানটি এই চ্যানেলে পরিবেশিত হয়। অনুষ্ঠানটির নাম সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব। একেবারেই অন্য ধারার অনুষ্ঠান বন্ধুরা, এবং এটা আপনারা সকলেই জেনে গেছেন। তাই এই অনুষ্ঠানের জন্য আপনারা প্রতি রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে অপেক্ষা করেন। অপেক্ষার অবসান, কারণ তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। আর আপনারা জানেন যে তিনি থাকা মানেই কিন্তু একেবারে নতুনত্বের স্বাদ আনা আলোচনা, এবং যে আলোচনা আপনাকে সমৃদ্ধ করবে, যে আলোচনা আপনার চলার পথের পাথেয় হয়ে থাকবে। কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটি এমন সাবজেক্ট যেটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু এটা নিয়ে প্রচুর ভুল ভ্রান্তি আপনাদের মনের মধ্যে কিন্তু রয়েছে, আমাদের সকলের মনের মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু যিনি আমাদের আজকের অনুষ্ঠানে থাকেন, অর্থাৎ আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি খুব অথেন্টিক ভাবে এই সাবজেক্টটি নিয়ে রয়েছেন এবং এই সাবজেক্টটির মাধ্যমে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের উপকার সাধন করছেন। আসুন আমরা ধাপে ধাপে অনেক কিছুই জানতে পারবো, কিন্তু তার আগে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি আচার্য শ্রী নবীন শাস্ত্রী, যিনি একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্ম ছক বিশারদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে নমস্কার। নমস্কার, সকলকে নমস্কার জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। দেখুন, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আপনারা অন্য রকমের জ্যোতিষ আলোচনা পান। হ্যাঁ, সনাতন জ্যোতিষকে বজায় রেখে অবশ্যই, কারণ উনি কিন্তু সনাতন জ্যোতিষের গুড় তত্ত্ব নিয়েই আলোচনা করেন। সুতরাং সনাতন জ্যোতিষের সাথে তালমিল রেখেই উনি কিন্তু প্রত্যেকটি জ্যোতিষ আলোচনাগুলো আমাদের সামনে উপহার দেন। আমরা বেশ কয়েকটি পর্বে বিবাহ নিয়ে আলোচনা করেছি, মানে বিবাহের বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করেছি, মানে বিবাহের বিভিন্ন বিভাগ, সূক্ষ্ম বিভাগ, এগুলো নিয়ে আলোচনা করছি। এখনো পর্যন্ত কিন্তু বিবাহের আলোচনা আমাদের শেষ হয়নি। আজকেও কিন্তু আমরা বিবাহ সংক্রান্ত আলোচনায় থাকবো, কিন্তু তার আগে একটি শব্দ আপনাদের সামনে তুলে ধরি, যে শব্দটি আপনারা কিন্তু সচরাচর শুনে থাকেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে, বা যখন আপনারা কারোর কাছে যাচ্ছেন তখন আপনারা শুনে থাকেন, সেটা হচ্ছে গোচর। এই গোচর শব্দটির অর্থ কি এবং এই গোচরের কি ভূমিকা রয়েছে, এটা কিন্তু আজকে আমরা প্রথমে জানবো। তারপর আমরা জানবো যে বিবাহের সাথে এই গোচরের কি সম্পর্ক রয়েছে, সেটা আমরা পরে। কিন্তু আগেই আমরা সকলেই জানতে চাই যে গোচর শব্দটির অর্থ। আমাদের যে কালপুরুষ রয়েছে, কালপুরুষ অর্থাৎ কালপুরুষের 12টা যে রাশি, কালপুরুষের যে 12টা রাশি, মেষ থেকে মীন পর্যন্ত, এই মেষ থেকে মীন পর্যন্ত যে রাশিগুলো রয়েছে, এই রাশিতে যখন কোনো গ্রহ ট্রানজিট করে, মানে কোনো গ্রহ একটা ঘর থেকে একটা ঘরে পাস করে যায়, সেইটাকে আমরা বলি ট্রানজিট। আচ্ছা, ট্রানজিট কথাটার অর্থ হচ্ছে সেই এইটা, যে একটা ঘর থেকে আরেকটা ঘরে গ্রহটা প্রবেশ করলো, এবং এক একটা গ্রহ এক একটা টাইম নেয়। যেমন বৃহস্পতি টাইম নিচ্ছে 1 বছর 3 মাস, শনি 2.5 বছর, মঙ্গল 3 মাসও নেয়, কোন ক্ষেত্রে বকরি মঙ্গল 8 মাস সময় নেয়, রাহু কেতু 1.5 বছর, চন্দ্র প্রতি মানে আপনার 2.5 দিন অন্তর 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 একটা ঘরে ঘর চেঞ্জ করে, রবি পুরো 1 মাসে আমাদের 12টা রাশি পরিক্রমণ করে। তো এটা হচ্ছে গোচর। গোচরে এইভাবে প্রত্যেকটা গ্রহ মুভমেন্ট করে। আচ্ছা, আমি একটা গোচরের ইন্টারেস্টিং কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2019 সালের ওই ধরুন 28শে অক্টোবর, হ্যাঁ আমার ঠিক ডেটটা মনে আছে, কেননা ডেটটা মনে থাকার কারণ এই কারণের জন্য, বিশেষ ঘটনা। 28শে অক্টোবর নাগাদ আমি দুর্গাপুরে বসি, তখন আমার কাছে একজন ছেলে আসেন, তার চাকরি হবে কি হবে না এটা জানতে।
তো আমি বললাম যে এই মুহূর্তে তোমার চাকরি হবে না। তো উনি না আমার সামনে অফার লেটারটা ফেলে দিয়েছে। অফার লেটারটা ফেলে দিয়ে অফার লেটারে লেখা রয়েছে 11 তারিখ ওনার চাকরি জয়েনিং। আমি বললাম যে এই সত্ত্বেও আমি বললাম যে আমার চাকরি হবে না। উনি কিন্তু আমার সামনে অফার লেটারটা ফেলেছে এবং ঠিক 40-45 দিন বাদে ভদ্রলোক আমার কাছে এসছেন। তো আমি তো ওনাকে তখন চিনতে পারিনি, ভদ্রলোককে আমি তখন চিনতে পারিনি, মানে ছেলেটাকে আমি চিনতে পারিনি, কেননা ছেলেটার মাথায় চুল কম ছিল। আচ্ছা, ছেলেটার 6 তারিখে ওই সময় 6 তারিখে তার আগেই 6/11/2019 সালে ছেলেটার বাবা মারা যায়। আচ্ছা, ছেলেটার বাবা মারা যায়, তার জন্য ছেলেটা চাকরি যেতে পারেনি। মানে আজ সেদিন আর জয়েনই করতে পারলো না, বাবা মারা গেছে। এবার তাকে তো সেই প্রসেসে থাকলো এবং সে আইটি সেক্টরে চাকরি পেয়েছে এবং আইটি সেক্টরে টাইম মতো জয়েন না করলে হলোই না, তার জয়েনিংটা হলো না, তার জয়েনিংটা আর হয়নি। তো তখন সে আমাকে জিজ্ঞাসা করতে এলো যে আপনি কি করে বললেন যে হবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ছেলেটা মেষ লগ্ন ছিল। মেষ লগ্নে ওই সময় মেষ লগ্নে বৃহস্পতি ট্রানজিট নিয়েছিল তার নবমে। নবম হচ্ছে পিতাস্থানে যখনই বৃহস্পতি ট্রানজিট নিয়েছে তখন বাবা কোনো একটা বাবার ক্ষতি হয়ে বেরিয়ে গেছে। কেননা ভাবপতি বৃহস্পতি হচ্ছে পিতার কারক গ্রহ, আর রবিকেও আমরা পিতার কারক গ্রহ ধরে থাকি। বৃহস্পতি গুরুরও কারক গ্রহ, আবার পিতারও কারক গ্রহ। তো বৃহস্পতি যখন ট্রানজিটটা নিয়েছে তখন ভাবপতি ভাবে যদি বসে, নবম ভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই ভাবপতি যদি ভাবে বসে তাহলে ভাবের কারকতা নাশ করে। আচ্ছা, তো ভাবের কারকতা নাশ করলো, পিতা চলে গেল। তো ভদ্রলোক এখন ভদ্রলোকই হবে। তো ভদ্রলোক চাকরিটা পেল না এবং আমার সামনে হাওয়া করে এসে কেঁদে বলছে যে আমি চাকরিটা পাইনি, এর কারণটা লজিকটা আমাকে কারণটা বুঝিয়ে দিন। কারণ যে ব্যক্তি জয়েনিং লেটার হাতে নিয়ে দেখিয়ে দিয়েছিল, জয়েনিং লেটার আমার সামনে ফেলে বললো আপনি জ্যোতিষ জানেন না কিছু। হ্যাঁ, অথচ উনি বললেন জয়েনিং লেটার থাকার সত্ত্বেও উনি বললেন যে না, চাকরিটা আপনার হবে না, চাকরিটা হবে না। এইবার উনি যুক্তিটা জানতে চাইছেন। এবার যুক্তিটা হচ্ছে গোচরে ওই সময় ও মুভমেন্ট করে গেছে। তো গোচরে ওই সময় আমি দেখছি মুভমেন্ট করছে বৃহস্পতি। যখনই মুভমেন্ট করছে গোচরে বৃহস্পতি বা কোনো বড় গ্রহ মুভমেন্ট করছে, আর ওনার চার্টে মান্ডেন এফেক্ট ছিল। আচ্ছা, চার্টে যদি মান্ডেন এফেক্ট থাকে তাহলে এই গোচরের যে মুভমেন্ট গুলো হয় গ্রহে আরো মারাত্মক ভাবে তাদেরকে এফেক্ট, মানে তাদের লাইফে আরো মারাত্মক ভাবে এফেক্ট ফেলে। আচ্ছা, যদি আর এবার মান্ডেন এফেক্ট কাকে বলে? মান্ডেন এফেক্ট, আমি মান্ডেন এফেক্টটা বলে ফেললাম। এবার মান্ডেন এফেক্টটা কি? যদি কারো চার্টে শনি, মঙ্গল, রাহু এবং কেতু, শনি, মঙ্গল, রাহু, কেতু, বৃহস্পতি, এই 5টা গ্রহ যদি কোনো রকম ভাবে অ্যাটাচ হয়ে যায়, কোনো রকম ভাবে লিঙ্ক হয়ে যায়, তাহলে তাদের চার্টে মান্ডেন এফেক্ট হয়। আচ্ছা, এই মান্ডেন এফেক্টে বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা। এই মান্ডেন এফেক্টে, এই যে মান্ডেন এফেক্টের জন্য যে বিভিন্ন ধরনের রোগ আসছে, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই মান্ডেন এফেক্টের জন্য হয়। আচ্ছা, মান্ডেন এফেক্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে পরে আলোচনা করবো একদিন, পরে একদিন আলোচনা করবো। আজকে আমি বিবাহে গোচরের ভূমিকা কি, কারণ গোচরের একটা বিরাট যে ভূমিকা রয়েছে তার একটা বিরাট উদাহরণ এবং একেবারে চোখে আঙুল দেখিয়ে দেওয়া উদাহরণ আমরা কিন্তু পেলাম, যেটি আপনি আমাদের বললেন সেই ঘটনাটি। তো সুতরাং বিবাহের ক্ষেত্রে এর একটা সাংঘাতিক এফেক্ট আছে, আমরা শুনবো, কিন্তু অলরেডি প্রচুর ফোন চলে এসেছে। আমি এটা একটু বলে নি। হ্যাঁ, নিশ্চয়ই। বিবাহে গোচরে যতক্ষণ না পর্যন্ত
গোচর বৃহস্পতি জন্মকালীন শুক্রকে দেখছে এবং দ্বাদশে রাহু দেখছে, ততক্ষণ পর্যন্ত চার্টে বিবাহের যোগ থাকলেও, যে আমি যে বিবাহের যোগগুলো আগে বলে এসছি, সেই যোগ থাকলেও বিবাহ সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত গোচরে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, জন্মকালীন গোচর বৃহস্পতি জন্মকালীন শুক্রকে যদি চার্জ করে এবং দ্বাদশে রাহু দৃষ্টি দেয় বা কোন রকম ভাবে দ্বাদশের সাথে রাহুর কানেকশন হয়ে যায়, তবেই তার বিবাহ সংগঠিত হবে এবং তার সাথে ওই যোগগুলো তার চার্টে থাকতে হবে এবং দশান্তর দশাও গুরুত্বপূর্ণ, দশান্তর দশা ম্যাচ করতে হবে, তবে গিয়ে তার বিবাহ ঘটবে। মানে শুধুমাত্র মানে উনি কিন্তু এই যে আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম করে ফেললাম, উনি কিন্তু আমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র যেটাকে ম্যাচ মেকিং বলা হয়, জোটক বিচারটাই কিন্তু একেবারে শেষ নয়, আরো অনেক কিছু রয়েছে। জোটক বিচারে তো আমরা 36 পয়েন্ট দিয়ে শেষ করে দিই। এখানে আমার কাছে এরকম ক্লায়েন্ট আছে 36-এ তার 34 পয়েন্ট মিলেছে, আমাকে তার চার্ট দিয়েছে, আমাকে বলেও নি যে সে তার ডিভোর্স হতে চলেছে, আমাকে চার্ট দিয়ে বলেছে যে দেখে একটু ম্যাচ মেকিং করে আমাকে বলে দিন। আমি ম্যাচ মেকিং করে লিখে তাকে হোয়াটসঅ্যাপে লিখে তাকে বলে দিয়েছি যে বিবাহ করবে না, এর সাথে বিয়ে করলে তোমার কিন্তু ডিভোর্স হয়ে যাবে বা ছাড়াছাড়িটা হতে বাধ্য। কারণ আপনি তো সেই 36টা পয়েন্ট ছাড়া অন্য বিচারগুলো করেছেন। আমার কাছে বিবাহের ক্ষেত্রে এই 36টা পয়েন্টের ভূমিকা হচ্ছে 10 নম্বর, মানে 10 পয়েন্ট, 100 পয়েন্টের মধ্যে 10 পয়েন্ট, বাকি 90 পয়েন্ট অনেক কিছু আছে। এবং সেই অনেক কিছু নিয়ে আমরা কিন্তু সত্যি আলোচনা করছি ধাপে ধাপে। যারা অনুষ্ঠানটি দেখছেন বুঝছেন তারা কিন্তু ভীষণভাবে অনুষ্ঠানটি ফলো করছেন, কারণ অনেক কিছু আপনারা জানতে পারছেন, নতুনত্ব পাচ্ছেন, যে জিনিসগুলো আপনারা এতদিন জানতেন না, অজানা ছিল। আচ্ছা, আমরা কি ফোনটাকে নিয়ে তারপর আবার আলোচনা করব? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? ট্যাংরা থেকে বান্টি দাস। কার সম্বন্ধে জানবেন? ভাইয়ের? আচ্ছা, ভাইয়ের নাম কি? রণজিৎ পাত্র। রণজিৎ পাত্র। আচ্ছা, রণজিৎ পাত্র। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 6/7/91। 6/7/91। হ্যাঁ। আচ্ছা, 6/7/91। টাইমটা? 8:30। কখন? 8:30 কখন? সকাল না রাত্রি? রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা কোথায়? এনআরএস। সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দেবো যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটি বুকিং নাম্বার যাচ্ছে, একটি বুকিং নাম্বার, এখানে কিন্তু বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন 9874455026 এই নাম্বারে। আর ওনাকে আপনারা যারা চাইছেন, খুঁজছেন এবং ওনার কাছে আসতে চাইছেন সাক্ষাতে, তাদের জন্য বলি যে দু জায়গায় ওনাকে পাচ্ছেন। নর্থ কলকাতা অর্থাৎ উত্তর কলকাতায় টবিন রোডে ওনার নিজ গৃহ রয়েছে, নিজ গৃহতেই চেম্বার রয়েছে, সেখানে ওনাকে পাচ্ছেন উত্তর কলকাতার বন্ধুরা টবিন রোডে, এবং বিভিন্ন হুগলির বন্ধুরা বা হাওড়ার বিভিন্ন অংশের বন্ধুরা আপনারা কিন্তু এখানে চলে আসতেই পারছেন। আর দক্ষিণ কলকাতায় ওনাকে গড়িয়াহাট মার্কেটের ওপরে চেম্বারে পাচ্ছেন। ডিটেইলসটা আপনারা একটু ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আপনার ভাইয়ের রাশি লগ্ন জানা আছে? না না। আপনার ভাইয়ের হচ্ছে মকর রাশি, মকর লগ্ন, আর হচ্ছে মেষ রাশি। মকর লগ্ন, মেষ রাশি। আচ্ছা, আপনার ভাই কি কোনো ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোনো রকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা ঘটেছে ওর সাথে, ওনার সাথে? হ্যাঁ। আচ্ছা, খেলতে গিয়ে লেগে গেছিল। আচ্ছা, এটা কতদিনের মধ্যে হয়েছে? আচ্ছা, বর্তমান সময় কেমন যাচ্ছে? না 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 না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওনার অনুষ্ঠানে উনিই বলেন, কিন্তু মানে কিছু জিজ্ঞেস করতে হয় না, সবটা উনি বলে দেন, কারণ উনি খুব সূক্ষ্ম বিচারে বিশ্বাসী। এই মুহূর্তে ওনার পঞ্চমে বৃহস্পতি আছে আপনার ভাইয়ের। হ্যাঁ, গোচরে পঞ্চমে বৃহস্পতি। হ্যাঁ, তো শুভ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে।
ওনার কি বিবাহ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আর মেয়ে আছে। আবার আচ্ছা। সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আবার? আচ্ছা ওনার আবার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আর সার্জারি হবে কি? সার্জারি করতে হবে? দেখুন, আপনার ভাই লগ্নে শনি বকরি অবস্থায় অবস্থান করছে। এই জাতক যেখানেই চাকরি করতে যাক না কেন অপমানিত হবে। আচ্ছা আচ্ছা। হয়েছে কি হয়নি? না না হয়নি এখনো স্যার। উনি চাকরি করতে গেছেন কোথাও? হ্যাঁ করছে, কক্সবাজার কাজ করছে। ওনাকে একটুখানি জিজ্ঞাসা করবেন যে ওনাকে অপমানিত হতে হয় কি হয় না। উনি অপমানিত বোধ করেন কি করেন না? একদম একদম ঠিক। করে 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 করে। পাশেই রয়েছে আপনার ভাই? না ভাই নেই, ভাই মায়ান কাজে আছে। আচ্ছা আচ্ছা, মানে ভাই এসে তাহলে- নিশ্চয় দুঃখগুলো করে অনেক সময়। তাহলে আপনি জানলেন কি করে? আমি শুনেছি। তাহলে আমি যে কথাটা বলছি তাহলে সেটা বলুন যে সহমত। মতটা দিন। সহমত। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাইয়ের কিন্তু কোনো অ্যালার্জেটিক প্রবলেম থাকবে। আচ্ছা আছে আছে আছে। অ্যালার্জেটিক প্রবলেম থেকে কিন্তু ওকে হসপিটালাইজ করতে হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা হ্যাঁ, তো সেখান থেকে ভাইকে সাবধান। এর জন্য ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এর রেমেডি করান। আচ্ছা আমি কথা বললাম স্যার। কি বললেন? উনি কথা বলেন না? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ওনার কাছে তো অবশ্যই। আসতে হবে তাহলে। আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং আসবেন। নাম্বারে ফোন করে ওনার কাছে আসতে হবে। আপনি ট্যাংরা থেকে ফোন করছেন? ওনার ওনার দুটো চেম্বার রয়েছে। উত্তর কলকাতায় টবেন রোডে ওনার নিজের বাড়িতেই চেম্বার রয়েছে। আর দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট যে মার্কেট রয়েছে, গড়িয়াহাট মার্কেটের উপরেই ওনার চেম্বার রয়েছে। আর ফুল অ্যাড্রেসটা আপনি যখন বুকিং নাম্বারে ফোন করবেন তখনই কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা নমস্কার স্যার। নমস্কার জি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। 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 ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে। এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন 9874455026। এই নাম্বারে আপনারা ফোন করবেন যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে মনে বা কোনো ডিটেলস নেওয়ার থাকে। এই নাম্বারে ফোন করলেই আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আমরা কি পরবর্তী ফোনে যাবো না একটু আলোচনা করবো? একটু আলোচনা করেন। আচ্ছা, একটু আলোচনা করে নিই, আমরা তারপর পরবর্তী তো ফোনে যাবো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রানজিটে আমরা যে ট্রানজিট বলি, ট্রানজিটে কি কথায় একটা ট্রানজিট। কথায় একটা ট্রানজিট বলে দিলাম, ট্রানজিট ঢুকে গেল। যেমন এই মুহূর্তে মানে আজকের দিনে গোচরে আমাদের আজকের দিনে যে বৃহস্পতি কিন্তু আজকে না অনেকদিন আগেই বৃহস্পতি শিফট হয়ে গেছে। বৃহস্পতি ছিল হচ্ছে মেষ রাশিতে, বৃহস্পতি শিফট হয়ে আপনার চলে গেছে হচ্ছে বৃষ রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতে চলে গেছে 0°2'37" মধ্যে বৃহস্পতি গেছে। এবং এই বৃহস্পতি দেখুন, যাদের এই বৃহস্পতি সবে সরেছে, শুক্র বসেছিল, সবে সরেছে, তাদের বিবাহের যোগ এসে গেছে এবং তাদের বিয়ের একটা মানে সম্ভাবনা চলছে আর কি। বিবাহ সংগঠিত হতে চলেছে তাদের। কেননা তাদের দ্বাদশেও যদি মেষ লগ্ন হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ সংগঠিত হতে চলেছে তাদের। কেননা তাদের দ্বাদশেও রাহু রয়েছে, শুক্র থেকে সবে বৃহস্পতি সরে গেছে, শুক্রকে টাচ করে বেরিয়ে চলে গেছে বৃহস্পতি। এখানে দশা অন্তর্দশা যদি ম্যাচ করে যায়, যাদের দশা অন্তর্দশা ম্যাচ করে যাবে মেষ লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ এসে গেছে। এবং দেখবেন অনেকের ক্ষেত্রে মেষ লগ্নের অনেকের বিয়ে হচ্ছে। আচ্ছা, ট্রানজিটের এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এফেক্ট। ট্রানজিটে গুরুত্বপূর্ণ এফেক্ট এই আমরা যে বলছি, এই যে এখন বৃহস্পতি সরে
বৃষ রাশিতে গেছে, বৃহস্পতি শুধু আমি ট্রানজিটটা বৃহস্পতি শুধু দেখলে চলবে না, আমাকে নবাংশ দেখতে হবে। নবাংশে গ্রহ ট্রানজিট, নবাংশ গ্রহরা যখন একটা ঘর থেকে একটা ঘরে ট্রানজিট নেয় বা নবাংশ যখন ঘর চেঞ্জ করে, নবাংশ যখন ঘর চেঞ্জ করে তখনও কিন্তু বড় একটা ভূমিকা আছে এই আমাদের বিবাহিত জীবনে একটা বড় ভূমিকা গ্রহণ করে থাকে। তার মানে বিবাহিত জীবনে কত রকম যে ব্যাপার রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার রয়েছে, সেগুলো সত্যি আমরা মানে জানছি ধাপে 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 ধাপে, যে এক্ষেত্রে নবাংশ চক্রও কিন্তু একটা ভূমিকা পালন করে। নবাংশ চক্রে যদি কোনো গ্রহ মানে ধরুন এই মুহূর্তে এই গোচরে নবাংশ চক্রে কোনো গ্রহ তার নবাংশ চেঞ্জ করছে, নবাংশ চেঞ্জ করতে চলেছে, চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ করতে চলেছে, তখনই ঘটনা ঘটবে। আচ্ছা, চেঞ্জ করতে চলেছে তখনই একটা কোনো না কোনো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়ে গেলে না, চেঞ্জ করতে চলেছে তখনই ঘটনা ঘটাবে। আচ্ছা আচ্ছা, মানে চেঞ্জ হওয়ার আগে। ওই জন্য আমি বললাম যে এই মুহূর্তে যে শুক্রকে টাচ করে বৃহস্পতি বেরিয়ে চলে গেছে তখনই কিন্তু একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেছে। ওই জন্য মেষ লগ্নের ক্ষেত্রে আমি বললাম যে এদের কিন্তু বিবাহের যোগ কিন্তু প্রবল, যাদের যাদের মেষ লগ্ন তাদের বিবাহের যোগ কিন্তু প্রবল। এবং যদি আমার ছক হিসেবে আমি যে ঘরগুলো বলে থাকি 1, 2, 7, 11 এবং তার সেই রিলেটেড গ্রহের দশা অন্তর্দশা যদি পেয়ে যায় এবং এই ঘটনা তাদের সাথে ঘটে যায় এবং ছেলে আর মেয়ের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে কিন্তু অবশ্যই তাদের মধ্যে বিবাহের সম্ভাবনা এবং বিবাহের যোগ ঘটবে এবং দশা অন্তর্দশা তাদের ফেভারেবল থাকতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সবটা বিচার করে তবেই কিন্তু উনি একটা সিদ্ধান্তে আসেন। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে উনি কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হন না। ওনার কাছে যারা আসেন উনি নানান ধরনের বিচার, সমস্ত যেগুলো আলোচনা আমরা করছি বা এই আলোচনার বাইরে আরো আলোচনা রয়েছে ধাপে ধাপে, আপনারা প্রত্যেকটি পর্বে সেই আলোচনাগুলো জানতে পারবেন। যে একটা বিচার করতে গেলে কিন্তু নানান দিক দেখতে হয়। আমরা বিবাহ নিয়ে আলোচনা করছি, দেখুন বিবাহ নিয়ে কিন্তু আলোচনা আমরা এখনো শেষ করতে পারিনি, এখনো অনেক বাকি আছে। আমরা দুম করে ওই দুটো কথা বলে বিবাহ শেষ এর হয় না। এটা বিবাহের একটা বড় চ্যাপ্টার, একটা কর্মের বড় চ্যাপ্টার থাকে একদম। আচ্ছা, আমরা ছোট্ট করে একটা ফোন নেব। আচ্ছা, কারণ আমাদের সময়টাও শেষের দিকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি নাম? সবিতা চ্যাটার্জি। কোথা থেকে ফোন করছেন? কৈখালি থেকে। আপনি বলুন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? জামাই সম্পর্কে। ঠিক আছে, জামাই ডেট অফ বার্থ বলুন। 1977। আগে ডেট, আগে ডেটটা বলুন। 1977। আগের ডেটটা বলুন। আগে 17 নভেম্বর। 17 নভেম্বর 1997। হ্যাঁ, 17 জানুয়ারি। 17 জানুয়ারি, হ্যাঁ ঠিক বলুন, নাহলে কিন্তু সব পাল্টে যাবে। 17 জানুয়ারি 1997। 17 জানুয়ারি। হ্যাঁ, 17 জানুয়ারি 1997, তাই তো? 77, হ্যাঁ 1977। আচ্ছা, সময়টা চট করে। হ্যাঁ 77। আপনি শুনতে পাচ্ছেন? সময়টা বলুন। আপনি সময়টা বলুন। সময় দুপুর 12টা। আচ্ছা, দুপুর 12টা। সময় দুপুর 12টা। আপনি টিভিতে শুনবেন না, তাহলে দুবার করে শুনতে পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? চুচুড়াতে, হুগলি। চুচুড়া, হুগলি। ঠিক আছে, উনি ক্যালকুলেশন করে বলে দিচ্ছেন। হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগছে? আমরা বুঝতে পেরেছি। অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। আমি আরেকবার দর্শক বন্ধুদের বলে দিই। আচ্ছা, আপনার জামাইয়ের মেষ লগ্ন। ঠিক আছে, আপনার জামাইয়ের মেষ লগ্ন আর হচ্ছে ধনু রাশি জানা আছে? বলছি জানা আছে? মেষ লগ্ন, ধনু রাশি।
জানা আছে। কম্পিউটার রিলেটেড কোনো কাজ জায়গায় কাজকর্ম করেন? হ্যাঁ, আইটি সেক্টরে করে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! দেখুন, মানে ওনার বিচারটা কত সুন্দর, সেটাই আমি অবাক আপনার হয়েছি। জামাই খুব ইন্ট্রোভার্ট হবে, একটু অন্তর্মুখী আপনার জামাই। অন্তর্মুখী, নিজের মুখে মানে কি বলবো, মানে ঠিক প্রকাশ করতে পারেন না, নিজেকে নিজে এক্সপ্রেস করতে পারেন না। রাইট। তার জন্য উনি ওনার রাগ ওনার সব থেকে কাছের লোকের ওপর গিয়ে পড়বে, তাই তো? হ্যালো হ্যালো, যাই হোক, আপনি হয়তো আরো আমরা এগোতে পারতাম, কিন্তু সময়টাও আমাদের একদম শেষ হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন যে কি দুর্দান্ত বিচার উনি করেন। সুতরাং এই সুন্দর সিরিয়াস বিচার যদি আপনিও চান, তাহলে আপনিও কিন্তু নিজে এবং নিজের পরিজনকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে অবশ্যই ওনার কাছে চলে আসতে পারেন। টবিন রোডে ওনার নিজ গৃহ, নিজ চেম্বার, এবং সাউথ কলকাতায় অর্থাৎ দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মার্কেটের উপর ওনার চেম্বার রয়েছে। আর নাম্বারটা এতক্ষণ পেয়েছেনই। আজকের মতন আমাদের বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবারও কিন্তু চলে আসবো। আর এই অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও দেখতে পাবেন এবং ফেসবুকেও কিন্তু দেখতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।